ডায়াবেটিস হয়ে যাবো। পরে বলছে যে না ব্যাংকের চাকরি আর পুলিশ তো হবোই না, কারণ পুলিশ হবো আমি তো ধমকও দিতে পারবো, ধমক দিতে গেলে হেসে দিব, কারণ পুলিশ আর চাকরি আসলে আমার দিয়ে হবে না। পরে এখন কি করবো? পরে আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমাকে এমন একটা চাকরি দেওয়া যাতে আমি প্রাইভেট পড়াইতে পারি করটিয়াতে। পরে যাই হোক বিসিএস আসলো। আসলে মাস্টার্স পড়া অবস্থায় তোমার পিলিতে টিকছি। রিটেন আর মাস্টার্স পরীক্ষাটা একেবারেই কাছাকাছি, মানে আমার মনে হয় যে হয়তো এক সপ্তাহ ব্যবধান ছিল। হয় মাস্টার্স পরীক্ষা আগে দিয়েছি এক সপ্তাহ, না হলে বিসিএস রিটেন পরীক্ষা দিছি। পরের সময় মনে হলো যে আল্লাহ বিসিএস এডুকেশন ক্যাডারে আমার যাতে চাকরি হয়, এটা হলে আমি প্রাইভেট পড়াইতে পারবো, কলেজিয়াতে সারা জীবন থাকতে পারবো, এই যে একটা মায়া তোমার। পরে যাই হোক পরীক্ষা দিলাম, রিটেনে টিকলাম। ভাইভাতে আমার ফার্স্ট চয়েস ছিল তোমার হলো কাস্টমস, তারপরটা দিলাম হলো অ্যাডমিন, আর তৃতীয়তে দিলাম এডুকেশন ক্যাডার, শিক্ষা ক্যাডার। আসলে আমার পরীক্ষাটা এত ভালো হয়েছিল, আমার এতটাই কনফিডেন্স ছিল যে আমার হয়তো কাস্টমস বা অ্যাডমিনে হয়ে যাবে, মানে আমার এত প্রস্তুতি ছিল। আর ওই সময় আসলে আমি তো তোমার তখনও স্যার না, আর তোমাদের সাদত কলেজের একজন স্যার আছে পিকেবি প্রদীপ কুমার বরা, তোমরা হয়তো চিনো না। হ্যাঁ, উনিও প্রাইভেট পড়াইতো, আমিও প্রাইভেট পড়াইতাম। উনি হলো ডিপার্টমেন্টের স্যার, আমি হলো বড় ভাই। আমাকে তো ওরা ভাই বলতো, কারণ যতদিন পর্যন্ত না আমি ডিপার্টমেন্টে আসলাম ততদিন পর্যন্ত আমি কাউকে স্যার বলতে দিই যে আমাকে ভাই বলবা। এখনো কিন্তু আমার স্টুডেন্টরা ভাই বলে আমাকে। পরে যাই হোক আমি কনফিডেন্ট যে আমার আসবে, হয়তো প্রথমটাই আসবে। রেজাল্টের দিন দেখি এডুকেশনে আসছি। আসলে এই থেকে আসলে আমার আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বুঝছি, মানে কেউ যদি তোমার মন থেকে চায়, তার সাথে যদি পরিশ্রম করতে পারে, আল্লাহ তাকে দেয়। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে। তুমি যদি কিছু হতে চাও, আগে মন স্থির করো, তারপর চেষ্টা করো, আল্লাহ তোমাকে দেবে। অর্থাৎ আমার জীবন দিয়ে দেখো যে আমি যেখানে আছি ঠিক এডুকেশন ক্যাডার দিচ্ছে আমাকে আল্লাহ, আমি চাচ্ছি। যাই হোক তারপর ফার্স্ট পোস্টিং আমি তো প্রথমেই কিন্তু সাদত কলেজ আসতে চাইছি 2013 সালের জানুয়ারি মাসে। 2012 সালের জুলাই মাসের 8 তারিখ আমার বিসিএস এর রেজাল্ট হইল। 2012 সালে আমি মাস্টার্স করছি, আর আমার ভাইবা টাইবা সব চূড়ান্ত বিসিএস এর রেজাল্ট হয়ে গেছে 2012 সালের জুলাই মাসের 8 তারিখ। আর বিসিএস এ নিয়োগ পাইতে তো 6 মাস লাগে, এই জন্য আমার নিয়োগটা হলো 2013 সালের 15 জানুয়ারি। আসলে আমার সাদত কলেজের প্রতি এত মায়া, আর তোমাদের স্পেশালি এই যে ইংলিশ লিটারেচার পড়ানোর, আমি আসলে অন্য কোনো কিছু পড়াইতে পারি না। তুমি আমার সিরাজগঞ্জে নিয়ে দাও, আমার কোনো দাম নাই। তুমি আমাকে অন্য জায়গায় নিয়ে দাও, আমার কোনো দাম নাই, কারণ আমি লিটারেচারই পড়াইতে পারি, এটাই আমার কাছে ভালো লাগে। তারপর দেখো আসতে পারলাম না সিরাজগঞ্জ। পরে যাই হোক সিরাজগঞ্জ যদিও তারপরে একদিন আশায় ছিলাম যে আমি হয়তো সাদত কলেজে আসবো, তখন তো আমি প্রাইভেটই পড়াইতাম তোমার। তারপরে 2 বছর থাকার পর নাগরপুর আসলাম, আর নাগরপুর থেকে তো আমি সাদত কলেজে আসলাম। তোমরা হয়তো আমাকে সাদত কলেজের স্যার হিসেবেই দেখছো। তার মানে সাদত কলেজের স্যার হইতে হওয়ার আমার জন্য কিন্তু যা চাওয়া তাই পাওয়া, এটা কিন্তু বিশাল একটা, আল্লাহ চাইছে বলে আমি পারছি, তাছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর আমার মনের ইচ্ছা ছিল যে ভালো কোনো ক্যারিয়ারে যাই। তো আমার আব্বা আম্মার আবার জীবনে আশা ছিল যে আমি সাদত কলেজের স্যারই হব। মানে আমি আসছি, তারা বলতেছে যে না আর দরকার নেই। তারপরেও আমি 33-এ ভাইবা পর্যন্তও গেছি, ভাইবা দিই নেই, যে থাক এটা থাকলে আমার জীবনের আশা পূরণ হবে। কারণ আমি বাস্তবিক জীবনে একটু রিল্যাক্স চাই, স্বাধীনতা চাই। ব্যাংকের চাকরি তোমার রাত 8টা পর্যন্ত করা লাগে, ওইটা আমার দ্বারা হবে না। আর পুলিশ স্যার যে কোনো চাকরি করতে চাও, যে কোনো ক্যাডারে যাও, নিজ জেলায় পোস্টিং নেই, আর আমি তো নিজ জেলায় থাকতে চাই। তাহলে আমার জন্য কি, আমার জন্য এডুকেশন ক্যাডার ছাড়া আর কিছু না। আসলে এরকম দ্বন্দ্বে করে আমি বিসিএস এর ভাইবা দিই নেই। এমন কেউ আছে যে বিসিএস এর ভাইবা দেয় না, রিটেন পাস করে, আমি দিই নেই। তারপরের বিসিএস এ পিলিতে টিকলাম, রিটেন দিয়ে কয়েকটা দিয়ে আশা করছি, যদিও ওটা আসার পেছনে ইতিহাস ছিল। তারপরে চাই পিলিতে টিকলাম আর দিলামই না, রিটেনই দিতে দিই নেই। তার মানে এই ক্যাডারের প্রতি, এই লিটারেচারের প্রতি আমার এত ভালোবাসা, এই জন্য আসলে আমি কোনো জায়গায় যাইও নাই। আসলে এই পেশাটার প্রতি ভালোবাসা, আর আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে। আর এই জন্য তোমাদেরকে বলি, তোমরা ফিক্সড করো যে কি হতে চাও, তারপর ওই অনুযায়ী চেষ্টা করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের দিবে। আর তারপর চলার পথে বিসিএস সহ বিসিএস এর ব্যাপারে যে কোনো পরামর্শের জন্য তোমরা আমাকে সারা জীবন যে কোনো টাইমে ফোন দিতে পারবা। রাত 2টার সময় দিলেও আমি রাগ করবো না, তোমরা যদি ফোন দাও।
3টার সময় দিলেও রাগ করবো না, দুপুরে দিলেও রাগ করবো না। আমি যদি ব্যস্ত থাকি তাহলে বলবো যে রাত্রিতে ফোন দিও। আর তোমাদের আমি সারা জীবন মনে রাখবো আর চাই তোমরা কিছু একটা করো, কারণ তোমাদের বাবা মা এত আশা করে পাঠাইছে তোমাদের। আর তোমাদের ট্যালেন্টের কিন্তু কমতি নাই। তোমাদের যে ট্যালেন্ট আছে এই ট্যালেন্ট দিয়ে বিসিএস ক্যাডার হওয়া 100% সম্ভব, কিন্তু তারপর তোমাদের চেষ্টা করতে হবে। আর চেষ্টা করতে গিয়ে কোনো বুদ্ধি পরামর্শ স্যার কোন বই কিনবো কিভাবে পড়বো ওর জন্য আমি আছি। তোমরা মনে করছো যে বিদায় নিয়ে গেছো তার মানে তোমাদের বিদায় করে দিতেছি, তা কিন্তু না। আসলে বিদায় মানে কি, বি মানে নেগেটিভ, দায় মানে দায় নাই, তাহলে বিদায় মানে কি আর কোনো দায় রইল না। তার মানে তোমাদের প্রতি কি আমার কোনো আর দায় দায়িত্ব নাই? অবশ্যই আছে। আমি চাই তোমরা সারা জীবন আমাকে মনে রাখবা, আর আমিও তোমাদের সারা জীবন মনে রাখবো। আর যে কোনো প্রবলেমে আমাদের ডিপার্টমেন্টের না থেকে আমার বাড়ি তো তোমার ডিপার্টমেন্টের কাছেই, সরাসরি বাড়িতে যাবা। সারা জীবন তোমাদের জন্য আমার বাড়ির দরজা খোলা। তোমরা যে কোনো সময় যাবা, আমি তোমাদেরকে ওয়ার্মলি রিসিভ করব। আর তারপর তোমাদের কথা আরেকটু বলি। তোমরা আসলে দীর্ঘ 5 বছর, করোনার কারণে 5 বছরই হয়ে গেছে আসলে তোমরা এখান পড়ো। আসলে মানুষের সম্পর্ক হওয়ার জন্য 5 দিনই যথেষ্ট, তাই না? মানুষ কিন্তু 5 দিনের সম্পর্ক কিন্তু সারা জীবন মনে রাখে। তারপরে তোমরা 5 বছর পড়ছো, তোমরা আমার মনের একটা বিশাল স্থান জুড়ে আছো, এটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। আর তোমরা সারা জীবন চলতে গেলে যত বাধা বিপত্তি আসুক কনফিডেন্স নিয়ে অগ্রসর হবা। আর একটা বিষয় মনে রাখবা যে তোমাদের মুখের দিকে তোমাদের বাবা মা কিন্তু তাকিয়ে আছে, এটা তো সত্য। আমরা কিন্তু কেউই রাজা জমিদারের ছেলেও না, নাতি নাতনিও না, আমরা সবাই মধ্যবিত্ত শ্রেণীর, ঠিক আছে না? হয়তো অনেকে বড় লোক থাকতে পারে, যে নিশা বড় লোক হয়ে গেছে এখন নাকি, কাজেই অনেকে হয়তো বড় লোক থাকতে পারে। তারপরেও সারা জীবন যা করবা নিজের বাবা মার জন্যই করবা। এখন কিন্তু বাবা মা তো কষ্ট করে পড়াইছে তোমাদের, বাবা মাকে কিছু দেওয়ার সময়। আরেকটা বিষয়, অনার্স পাস করবা, মাস্টার্স পাস করবা, 2 বছর ঘরের দরজা দিয়ে থাকবা, বের হবা না। 2 বছর পড়বা, 2 বছর কারোর সাথে কথা কবে না, ফেসবুক চালাবে না, 2 বছর ঘরের দরজা বন্ধ থাকবো। মাস্টার্স পাস করার পর দেখি কোনো চাকরি বাংলাদেশে হয় না কেন, 2 বছর ঘরের দরজা খুলবা না। আমি তোমাদের মতো আমি কিন্তু এত সুযোগ পাইতাম না। যখন আমি বিসিএস রিটেন পরীক্ষা দিতে যাই তখন আমার 13টা ব্যাচ প্রাইভেট পড়াই, 13টা ব্যাচ আমি পড়াই। তখন 13টা ব্যাচ রেখে গেলাম রিটেন পরীক্ষা দেওয়ার জন্য, ওদের কাছ থেকে 15 দিনের ছুটি নিয়ে। কিন্তু তোমাদের কি 13টা ব্যাচ কাঁধে আছে তোমাদের? তা কিন্তু নাই। আমি কিন্তু খালি ব্যাচ পড়াইলেই হয় না, এটা আবার নোটও লিখতে হয় রাত্রিবেলায়। তাহলে আমি নিজের পড়া কোন সময় করছি? আমি নিজে স্টুডেন্ট ছিলাম, আমার তো পড়া আছে, আমি না পড়লে তো পাস করতে পারি নাই। যদিও তোমাদের মতো ভালো ভালো রেজাল্ট করতে পারি নাই, কিন্তু পাস তো করছি। আচ্ছা, তারপর তোমাদের পড়াইতে হয়েছে, ওদের পড়াইতে হয়েছে, নোট লিখতে হয়েছে, তাহলে আমি পড়ছি কোন সময়? তারপরে আমার সময় ছিল। যে বলে সময় নাই, আসলে কথা সত্য না। আমার প্রচুর সময় ছিল, আমি বাড়িতে যতটুকু সময় থাকতাম ততটুকু সময় পড়তাম। কারণ পড়তে হবে, শোনো, পড়া ছাড়া ভালো চাকরি পাইছে দুনিয়াতে, বাংলাদেশে এরকম কেউ নাই। যদি কেউ বলে তাহলে সে মিথ্যা কথা বলতেছে। পাইতে পারে, ছোট লোকের চাকরি পাইতে পারে, তোমার কেরানির চাকরি পেতে পারে ঘুষ দিয়ে। তাই বলে বিসিএস তোমার না করে হয়েছে কারো? না, কোনোদিন এই জীবনে হয় নাই। কারণ তোমাদেরকে পড়তে হবে এবং পড়তে হবে। বইয়ের লিস্ট আমার কাছ থেকে নেবে, খালি পড়বা। মাস্টার্স পাস পড়ছ, 2 বছর ঘরের দরজা বন্ধ। দেখো 2 বছর, আরেকটা জিনিস মনে রাখবা, ধরো আমি যদি ওই সময় 3টা বছর, ধরো 2টা বছর পড়ছি, আমি 2টা বছর পড়ছি আর সারা জীবন আনন্দ করে যাবার নিছি, ঠিক আছে না? আমার কয়টা ক্লাস নিতে হয় কলেজে, আমার কলেজে কয়দিন যাইতে হয়। কিন্তু প্রাইমারি যে চাকরি করে ওর পরিশ্রম আমার পরিশ্রমে না। আমি এটা কেন করতে পারি? শুধুমাত্র আমি একটু 2 বছর পরিশ্রম করছি বলে। 2 বছর পরিশ্রম করো, যতদিন বেঁচে আছো সরকার তোমার দায়িত্ব নেবে, সরকারি চাকরি নিতে হবে। সরকারি চাকরি ছাড়া কোনো চাকরি নেওয়া যাবে না বাংলাদেশে।
মনে রাখবা যদি ব্যবসা করো তাহলে তরকারি ব্যবসা করা লাগবে, ব্যবসা করলে তরকারি, চাকরি করলে সরকারি। কারণ তরকারি ব্যবসা করা লাগবে কেন জানো? করোনাই হোক আর যাই হোক মানুষ খাবই। এই যে করোনা হয়েছে, ঘর থেকে বেরো নাই, খাবার দিছে। আর চাকরি করলে সরকারি, করোনা হয়েছে কত মানুষের চাকরি গেছে গা, আর আমরা পায়ের উপরে পা তুলে বাড়িতে ঘুম পাচ্ছি, বেতন আসছে ঠিকই। তার মানে তোমাদের সরকারি চাকরি নিতে হবে। সরকারি চাকরি নিলে তুমি যতদিন বেঁচে আসবা থাকবা সরকার দায়িত্ব নিবে, তারপর তুমি রিটায়ারমেন্টে যাবা, তারপরেও সরকার দায়িত্ব নিবে, তুমি মারা যাবা, তোমার বউ বেতন পাবে, নিঃশ্বাসে মানে একবারে শান্তি নিয়ে মারা যেতে পারবা। কাজে সরকারি চাকরি নিতে হবে। আরেকটা বিষয় তোমাদের আরেকটু দিক নির্দেশনা দিব, অনেকে দেখা যায় অনার্স মাস্টার্স করার পর সাধারণ চাকরিতে ঢুকে পড়ে, এটা কখনোই করবে না। এটা করলে জীবনটা সর্বনাশ করে ফেলা জীবনের। কারণ যে জীবন আসতেছে, তুমি 14-15 হাজার টাকা বেতন দিয়ে সংসার চালাইতে পারবা, আর টাঙ্গাইল শহরে বাসা বাড়িতে 15,000, তুমি বেতন পাও 15,000, প্রাইমারিতে চাকরি করো, চলবা কেমন করে? ভালো চাকরি করা ছাড়া কিন্তু জীবনে কোনোদিন চলতে পারবা না। কারণ ভালো চাকরি করতে হবে তোমাদের, সাধারণ চাকরি করা যাবে না। আর অবশ্য আরেকটা আমি একটু বলি আমার জীবনেরই, আমি যখন অনার্স পাস করলাম তখন আমি নিজেও জানি না যে কিসের চাকরি হবে, তবে পড়তাম বিসিএস, আসলে তখন তো আসে নাই, কেবল অনার্স কি করলাম পরে একবার মনে হলো আমার ওয়ালটনে চাকরি নিব। শোনো, ওয়ালটনে চাকরি নিব, তাও হলো বিদেশে যে যায়, বিদেশে যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দেশে যায়, হ্যাঁ মানে আমি ওই পদে চাকরি নিব যে আমার দায়িত্ব হবে যে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে যায় নিয়ে মানে তাদের সাথে যোগাযোগ করা, মানে বিভিন্ন দেশে যাইতে হবে ওয়ালটনের পণ্যগুলা। পরে আমি একজনের কাছে বুদ্ধি নিলাম, পরে বললো যে নামই হইল বেসরকারি, তার মানে সরকারি নেয়, আর বেসরকারি চাকরি আপনি জীবনেও করেন না। তারপর আমি যদি একটু চেষ্টা করছিলাম, তারপরে ওটা বাদ। আমি যদি ওয়ালটনের চাকরি নিতাম তাহলে কি আমার বিসিএস হয়তো? আমার বন্ধু একসাথে পড়ছি, সে ওয়ালটনের চাকরি করে, বিসিএস কোনো চাকরি হয় না জীবনে কোনোদিন। কাজে জীবনে 28 বছর পর্যন্ত দেখবা বিসিএস এর পেছনে ছুটবা, 28 বছর, দেখো কি হয়। 29 বছর, তারপরে 1 বছর বাকি থাকবে, ওইটা হলো সব পরীক্ষা দিবে। আর একটা সুবিধা হলো এখন আমাদের সময় যেটা হয়তো, ধরো যতগুলা ক্যাডার ততগুলি পদ দিয়ে দিচ্ছে, বাকিগুলাকে ঘর থেকে মানে শূন্য হাতে ফেরত দিচ্ছে। এখন কিন্তু তা না, ধরো ক্যাডার আছে 2,000 পদ দিয়ে দিল, তারপর ভাইভাতে ধরো 3,000 টিকলো, 3,000 নন ক্যাডার দিয়ে দিতেছে। এখন কিন্তু খালি হাতে আর শূন্য হাতে ফিরতে হবে না এখন। কাছে বিসিএস দিয়ে তুমি যদি নন ক্যাডারও নিতে পারো, সর্বনিম্ন হলো প্রাইমারি স্কুলের হেড টিচার, সর্বনিম্ন। তারপরে সাব রেজিস্ট্রারের চাকরি, যে চাকরি নিলে সারা জীবন টাকার উপরে ঘুমাইতে পারবা। মিনিস্ট্রিতে চাকরি আছে অনেক, অনেক ভালো ভালো চাকরি। আর তোমরা চেষ্টা করো, এখনো তো আমার মনে হয় আমি যদি চেষ্টা করি মানে কত কিছু নিবার পারবো চাকরি। এখনো মনে হয় তোমার সাথে পরীক্ষা, তোমাদের সাথে পরীক্ষা দিই, কেন আমার তো স্বপ্ন ছিল আমার ছাত্রছাত্রী নিয়ে সবাই একসাথে বিসিএস পরীক্ষা দিতে যাবো। কেন আমিও দিতাম, আমার স্টুডেন্টও দিত পরীক্ষা। কারণ মানে তখন তো আমার যখন চাকরি বিসিএস ছিল তখন আমার বয়স ছিল 26 বছর, বুঝছো? 26 বছর হয় নাই তখন, আর আমার 4 বছর 4.5 বছর বাকি ছিল। বলতাম যে একসাথে চলো পরীক্ষা দিতে, একসাথে যেতাম পরীক্ষা দেওয়ার জন্য। কাজে শোনো, একটা কথা মনে রাখবা, নিজের কনফিডেন্স হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। নিজের উপর আত্মবিশ্বাস অর্জন করো, নিজে পারবা। আর ইংলিশে পড়বো, তুমি না পারলে ইতিহাসের ছাত্রও কি করবো তোমার? তুমি যদি না পারো ভূগোল পড়ছো কি করবো? আর তুমি না পারলে ফিলোসফি পড়ছো কি করবো? তুমি যদি মনে করো যে পাবো কি পাবো না, তাহলে ওর অবস্থা কি? ও তো মনে করো পুকুরে ডুব পারবো। তুমি যদি এটা চিন্তা করো, তোমরা হলো সবচাইতে রয়্যাল সাবজেক্টের স্টুডেন্ট। আর বিসিএস এ 15 নাম্বার মনে হয় এখন লিটারেচারে দিচ্ছে না, আমাদের সময় ছিল না। তোমরা 15 নাম্বারের সুবিধা পাবা ফ্রিতে, ঠিক আছে না? আর কি চাও? আর একটা মজার আছে, এখন আর বিসিএস এ কোটাও নাই, তার মানে আরো মজা। কোটা নাই মানে এখন সম্পূর্ণ একেবারে সমান, সবাই ইকুয়াল ফাইটার, কেউ আর তোমার থেকে এগিয়ে নাই। এরকম যদি হইতো তাহলে কি যে করতাম তোমার। এখনো মনে তোমাদের সাথে পরীক্ষা দিই, কারণ আমার মনের স্পিরিট কিন্তু কমে নাই, সেই ইউলিসিসের মতো নাকি। আর বয়স হয়েছে, মনের স্পিরিট তো কমে নাই। এখনো সরকার যদি বানায় যে না, এখনো সারা জীবন, কানাডাতে কিন্তু এরকম আছে যে একটা মানুষ সারা জীবন সরকারি চাকরি নিতে পারবে। ওরকম হইলে সরকার যদি ঘোষণা করে তোমাদের সাথে এখন আমি পরীক্ষা দিতে যাবো, এখন আমি পড়তে পারবো, তোমার আমার কোনো সমস্যা নেই, আমি সারাদিন এখনো পড়তে পারবো। কাজে আমি যাই সারাদিন পড়ো,
কারণ তুমি ছাত্র, সারাদিন পড়তে হবে তোমাকে। কারণ তুমি মনে করো যে তুমি ছাত্র, সারাদিন ঘুরবা আর পড়বা না, তা না, তোমাকে সারা দিন পড়তে হবে। আর একটা কথা বলি, গোপন কথা, এটা আমি কাউরে বলি না কোনোদিন। সবাই মনে করে যে আমি সবাই বলি আমি কোনোদিন পড়ি নেই। তারপরে গোপন কথা বলি, বিসিএস রিটার্ন পরীক্ষার মধ্যে 15 দিনের ছুটি নিয়েছিলাম ছাত্রদের কাছ থেকে। আমি 16 ঘন্টা করে পড়তাম, বুঝছো? একদিনে 16 ঘন্টা করে পড়তাম। এটা কারো বলি না, তোমাদের আজকে বললাম। সবাই তো বলছি যে আমি কোনোদিন পড়ি না। আসলে গোপন কথা, কিন্তু এটা টপ সিক্রেট। আমি কিন্তু 16 ঘন্টা করে পড়তাম, একদিনে 16 ঘন্টা 15 দিন পরে বিসিএস রিটেন দিয়ে টিকছি। কারণ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আরেকটা বিষয়। ওই যে পিকেবি স্যার ছিল, সে বলতো কি জানো, সে বলতো তোরা তো ছাত্রদের সরাসরি ক্লাসে যে মোবাইল নাম্বার দিত যে আমার কাছে পড়বি তোরা, আর বলতো তোরা বড় ভাইয়ের কাছে পড়স, বড় ভাই হলো বড় ভাই জিন্দাবাদ, এরকম বলতো। আর প্রথমবার যদি আমার বিসিএস না হইতো, সে আমার নামে কত যে বদনাম করতো, আমাকে সে সবচেয়ে শত্রু মনে করতো। কারণ আমি ছাত্র, আমার কাছে পড়ে কেন, সে হলো ডিপার্টমেন্টের স্যার, তার কাছে কেন পড়ে না, আমার কাছে পড়ে সবাই, তার কাছে পড়তো কম, এটা হলো তার রাগ ছিল। তারপরে আমার যখন বিসিএস ছিল, ডিপার্টমেন্টের মুক্তা ম্যাডাম ছিল, আমি মিষ্টি পাঠিয়ে দিলাম। তারপর প্রদীপ স্যার কিন্তু একটা কথা বলছে শেষ পর্যন্ত, ফরিদ ছেলেটা তো খুব ভালো। যাক, ওইটা আমার জীবনের সার্থকতা। তার মতো লোক যে আমাকে বলছে যে না, ছেলেটা তো খুব ভালো, যে এই দেখলাম যে পড়াইতেছে, আবার বিসিএস হয়ে গেছে, তো মুক্তা ম্যাডামও গল্প করছে যে না, ফরিদ তো অনেক ভালো। আসলে আমিও চাই যে তোমরা আমাকে এরকম নিউজ দিবে, আমার জন্য দোয়া করবা সবাই, আর তোমাদের জন্য দোয়া থাকবে। আর আমি তোমাদের, বিসিএস হয়েছে, আমি সারা জীবন বিসিএস এর নিচে কোনো চাকরিকে চাকরি মনে করি না। আমি উচ্চ বিলাসী মানুষ, আমি সারা জীবন উচ্চ আকাঙ্ক্ষা করে বড় হয়েছি। আমিও চাই যে তোমাদের বিসিএস হয়েছে, এই সংবাদটা শোনার জন্য আমি অপেক্ষায় দিলাম। আমি চাই তোমরা আমার সাথে আসো, এবং আমার এডুকেশন ক্যাডার, আমি চাই তোমাদের আরো ভালো ক্যাডার হোক। তোমরা পুলিশ ক্যাডারে যাও, অ্যাডমিন ক্যাডারে যাও, তোমরা আমার জন্য গর্ব নিয়ে আসো, এবং তোমাদের জন্য মন থেকে আমি দোয়া করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সহযোগিতা করবে, ভালো কিছু করতে পারবা, নিজের জীবনের উন্নয়ন, পাশাপাশি বাবা মার মুখে হাসি ফোটাতে পারবা। আর তোমাদের যদি কিছু হয়, বাবা মা কিন্তু গল্পটাও জমাইতে পারবে। কিছু না হইলে বাবা মার গল্পের কিছু থাকে না, বাবা মারে লজ্জার বুদ্ধি ফেলার দরকার নেই। বিসিএস হলে বাবা মা গল্প করতে পারবো, আমার ছেলে বিসিএস ক্যাডার, ঠিক আছে না? বাবা মা যে কত যে পান খাবার গল্প করবো, আর ওইটাই তো জীবনের শান্তি নাকি? আর কি চাও জীবনে? বাবা মা যদি পান খায় আর গল্প করে, আমার ছেলে বিসিএস হয়েছে, একটা সন্তান হিসেবে, একজন সন্তান হিসেবে, একজন মানুষের জীবনে এর চাইতে পাওয়ার কিছু আছে বলো? আমি চাই তোমরা সেই লক্ষ্যে উত্তীর্ণ হবা, তোমরা তোমাদের লক্ষ্য অনুযায়ী কাজ করবা। আর তোমাদের অনেক কথাই বললাম, আসলে তোমরা হয়তো বিরক্ত বোধ করছো, তোমাদের পরীক্ষা শেষে। তারপরে আমি তোমাদের আর অনেক কথা বলার ছিল, তারপরে তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ রাখবা। আর আমাদের একটা গ্রুপ আছে, 4th ইয়ারের গ্রুপ, এটা আজীবন থাকবে, ঠিক আছে? এটা আজীবন থাকবে, আমি মারা গেলেও তোমরা এই গ্রুপটাকে লালন করবা, ঠিক আছে? 70 বছর বয়সেও যাতে আমরা যোগাযোগ করতে পারি এই গ্রুপের মাধ্যমে, এবং আমি চাই সারা জীবন থাকবে। আমরা অন্তত না পারি নিজেদের মধ্যে যোগাযোগটা তো করতে পারবো, ঠিক আছে না? এই গ্রুপটা থাকবে, এই গ্রুপটা জীবিত থাকবে, গ্রুপের সাথে সাথে তোমরাও আমার মনে জীবিত থাকবা, তোমাদের আমি কাউকেই ভুলবো না। তারপরে তোমাদের নতুন, আমার কাছে মনে হয় 4th ইয়ারে নতুন পড়ছে, এরকম মনে হয় কিছু কিছু স্টুডেন্ট আছো, আছে না এরকম? আচ্ছা, যাই হোক, তোমাদের প্রতিও আমার দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, তোমরা সফল হও, এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকো। তারপর নাহিদ কিছু বলো, আমার কথা শেষ।